আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। ভারতের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তারাই হত্যার শিকার হয়েছেন। ফ্যাসিবাদের ঘন কালো অন্ধকার পার হলেও শঙ্কা কাটেনি রিজভী। গণমাধ্যমে হামলার গোয়েন্দা তথ্য থাকার পরও সরকার ব্যবস্থা নেয়নি কেন? নতুন ভূমি আইন, যেসব কাগজপত্র না থাকলে হারাতে হবে জমি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। বগুড়া ৭, গাবতলী, শাহজাহানপুর আসন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার ২১ ডিসেম্বর বেলা ২টোর দিকে খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে এ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এ সময় জেলা বিএনপির সহসভাপতি এম.আর. ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া মনোনয়ন উত্তোলনের সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় চত্বরে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৭, গাবতলী, শাহজাহানপুর আসনে খালেদা জিয়া অংশ নেবেন। আমরা তার পক্ষে মনোনয়নপত্র উত্তোলনের জন্য এসেছিলাম, তার মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। আগামীতে এটি সঠিক জায়গায় জমা দেওয়া হবে। লালু আরও বলেন, খালেদা জিয়া এই আসন থেকে টানা ৩ বার নির্বাচিত হয়েছেন। এবার আমরা তাকে সবচেয়ে বেশি ভোট উপহার দিতে চাই। মানুষ তাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মনোনয়নপত্র উত্তোলনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন বাইতুল মামুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মনসুরুল হক। ভারতের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তারাই হত্যার শিকার হয়েছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তারাই পরিকল্পিত হত্যার শিকার হয়েছেন। সেই ধারাবাহিকতায় উসমান হাদির পরিণতিও এমন হল। অকালে ঝরে গেলেন একজন বিপ্লবী কণ্ঠ। শনিবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় উল্লাপাড়া পৌর উন্মুক্ত মঞ্চে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মাগফিরাত কামনায় উপজেলা জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা একজন দেশপ্রেমিক ও সময়ের বীর সন্তানকে হারালাম, যাদের আত্মত্যাগ ও অবদানের কারণে আজ বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। দেশ আজ গণতন্ত্রের অগ্রযাত্রায় কয়েক ধাপ এগিয়ে গেছে। আগামী সংসদ নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ও বৈষম্যহীন সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হবে বাংলাদেশ। সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আজ যারা উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয় দায়িত্বে বসে আছেন তারা হাদির মতো মানুষদের আন্দোলনের কারণেই সেখানে পৌঁছেছেন। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক মাওলানা আব্দুর বারীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম, পৌর জামায়াতের আমির আব্দুল করিম প্রমুখ। ফ্যাসিবাদের ঘন কালো অন্ধকার পার হলেও শঙ্কা কাটেনি রিজভী। ফ্যাসিবাদের ঘন কালো অন্ধকার পার হলেও এখনও শঙ্কা কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, মতামত ও বক্তব্যের কারণে কারোর উপর হামলা হওয়া গ্রহণযোগ্য নয়। রোববার ২১ ডিসেম্বর রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান, মেজর অবকাশ হাফিজউদ্দিন আহমদ, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আহমদ পাভেল। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, রেডিও টেলিভিশনের বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এই মতবিনিময় সভা করে বিএনপি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের আব্দুল হাই শিকদার, নির্বাহী সম্পাদক এনাম আবেদিন, নয়রা দিগন্তের সম্পাদক সালাহুদ্দিন মোহাম্মদ বাবর, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান, দৈনিক খবরের কাগজ সম্পাদক মুস্তাফা কামাল, কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ, আজকের পত্রিকা সম্পাদক কামরুল হাসান, আমার দেশ নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ইনকিলাব সম্পাদক ক.ম. বাহাউদ্দিন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশ একটি ঘন কালো অন্ধকার সময় পার করেছে, যেখানে সাংবাদিক থেকে শুরু করে রাজনৈতিক কর্মী প্রত্যেকেই কম বেশি আক্রান্ত হয়েছেন। তিনি আরও বলেন, মতামত ও বক্তব্যের কারণে কারোর ওপর হামলা হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ফ্যাসিবাদোত্তর সময়েও এমন ঘটনা গভীর উদ্বেগের জন্ম দেয়। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শফিক রেহমানের মতো বর্ষিয়ান সাংবাদিকদের যেভাবে জেলে নিয়ে যে আচরণ করা হয়েছে, সবকিছু মিলিয়ে ফ্যাসিবাদের আমলে একটা ঘন কালো অন্ধকারের সময় পার করেছি। প্রত্যেকেই কম বেশি আক্রান্ত হয়েছি। এখনও যে সমস্ত বিষয়গুলো আমাদের সামনে আসছে তা আমাদের ভাবিয়ে তুলছে। গণমাধ্যমে হামলার গোয়েন্দা তথ্য থাকার পরও সরকার ব্যবস্থা নেয়নি কেন? প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার বিষয়ে সরকারের কাছে গোয়েন্দা তথ্য থাকার পরও কেন ব্যবস্থা নেওয়া হয়নি, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ। তিনি বলেছেন, গণমাধ্যমে এ হামলা সারা বিশ্ব দেখেছে, যা জাতির জন্য লজ্জার। শনিবার ২০ ডিসেম্বর রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, রেডিও ও টেলিভিশনের বার্তা প্রধান এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এ মতবিনিময় সভা করে বিএনপি। হামলার ঘটনায় সরকারের দায়ভারের কথা উল্লেখ করে সালাহুদ্দিন আহমদ বলেন, প্রথম আলো ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এ দৃশ্য সারা বিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার। এটাকে কোনোভাবেই শুধুমাত্র দুঃখ প্রকাশ করে, ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করতে পারব না। এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি। তিনি বলেন, আমরা জেনেছি হামলার বিষয়ে ইন্টেলিজেন্স রিপোর্ট বা গোয়েন্দা প্রতিবেদন ছিল, কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন? আইনশৃঙ্খলা বাহিনীকে বলার পরেও শুনেছি ১-২ ঘণ্টা পরে তারা রেসপন্ড করেছে। সেটা কেন? কাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব? নিরপেক্ষ নির্বাচনের জন্য যারা দায়িত্ব নিয়েছেন তাদের ভূমিকাটাই প্রশ্নবিদ্ধ, যোগ করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, কিছুদিন যাবৎ গণমাধ্যমকে চিহ্নিত করে, টার্গেট করে হামলা করতে দেখেছি। কিছু স্থাপনায়, ঠিকানায় মোবোক্রেসিকে অ্যালাউ করা হয়েছে। আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু হয়ে গেছে মোবোক্রেসি। এজন্য সরকারের দুর্বলতাকেই ইঙ্গিত করছি। এগুলো আরও কঠোর হাতে দমন করতে হবে। তিনি আরও বলেন, দেশ নিয়ে গণপ্রত্যাশা ও গণ আকাঙ্ক্ষা অনেক বেশি। বাংলাদেশের সব মানুষ পূর্ণ গণতন্ত্র চায়। গণতন্ত্রকে সর্বক্ষেত্রে প্রাতিষ্ঠানিকীকরণ করতে চায়। গণতন্ত্র বিনির্মাণের জন্য প্রতিষ্ঠানগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে দাঁড় করাতে হবে যাতে সেগুলো গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে কাজ করে। গণমাধ্যমের ভূমিকা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে সালাহুদ্দিন বলেন, অনেকে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলেন। সাংবাদিকদের মধ্যে অনেকেরই রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকবে, আছে, কিন্তু বাংলাদেশের স্বার্থের বিবেচনায় সবসময় আমরা যেন দেশের পক্ষেই থাকি, নিরপেক্ষ না থাকি। বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যমের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি জনগণ দেয়, তাহলে আমাদের সহযোগিতা থাকবে সর্বোচ্চ। আমরা অতীত ভুলে যেতে চাই, তবে ফ্যাসিবাদী গোষ্ঠী কী করেছে সেটা স্মরণে রাখতে চাই।
সভায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে সালাহুদ্দিন আহমেদ বলেন, জনগণ আশা করছে তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের খুঁটিটা শক্তিশালী হবে। তিনি বাধ্য হয়ে দীর্ঘ 18 বছর কষ্টকর নির্বাসিত জীবন যাপন করেছেন। তার এই প্রত্যাবর্তনকে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য কাজে লাগাতে চাই। এটাই আমাদের প্রত্যাশা। নতুন ভূমি আইন, যেসব কাগজপত্র না থাকলে হারাতে হবে জমি। ভূমি সংক্রান্ত জটিলতা, মামলা এবং দীর্ঘদিনের পারিবারিক বিরোধে পেছনে অধিকাংশ ক্ষেত্রেই প্রয়োজনীয় কাগজপত্রের অভাব দায়ী। নতুন ভূমি আইনের বাস্তবতায় নির্দিষ্ট দলিল না থাকলে জমি হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে। এ অবস্থায় জমির মালিকানা, দখল ও বিক্রয় সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে সচেতন হওয়া এখন অত্যন্ত জরুরি। দলিলপত্র সঠিকভাবে সংরক্ষণ না করলে ভবিষ্যতে নানা আইনি জটিলতায় পড়তে হতে পারে। জমির দখল ও মালিকানা নির্ধারণে দলিলের গুরুত্ব। জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে রেজিস্ট্রার অফিসে স্ট্যাম্পে সম্পাদিত ও স্বাক্ষরিত চুক্তিপত্রই জমির মূল দলিল। এতে সাক্ষীর স্বাক্ষর এবং রেজিস্ট্রারের সিল থাকে। এই দলিলের আগের দলিলগুলিকে বলা হয় বায়া দলিল। জেলা রেজিস্ট্রার অফিস থেকে এসব দলিলের কপি সংগ্রহ করা যায়। জমির মালিক হিসেবে দলিল সংরক্ষণের দায়িত্ব মূলত মালিকেরই। পর্চা ও খতিয়ানের ভূমিকা। জমির খতিয়ান বা পর্চা হল জরিপে প্রাপ্ত ভূমি সংক্রান্ত সরকারি নথির অনুলিপি। জমির মালিক পর্চা সংগ্রহ করলে সেটিকে পর্চা বলা হয়, আর মূল নথিটি ভূমি অফিসে খতিয়ান হিসেবে সংরক্ষিত থাকে। দাখিলা, খাজনা পরিশোধের সরকারি প্রমাণ। ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের পর তহসিল অফিস থেকে যে রসিদ প্রদান করা হয় সেটিই দাখিলা। জমি বিক্রয়ের সময় দাখিলা দাখিল করা বাধ্যতামূলক। এটি জমি বর্তমানে কার দখলে আছে তার বৈধতা প্রমাণ করে। এমনকি খাজনা মওকুফ থাকলেও 2 টাকা প্রদান করে দাখিলা সংগ্রহ করা যায়। ওয়ারিশ সনদ ও সাকসেশন সার্টিফিকেট। উত্তরাধিকার সূত্রে জমি পাওয়ার ক্ষেত্রে ওয়ারিশ বা উত্তরাধিকার সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের মেয়রের মাধ্যমে ইস্যু করা হয়। আদালতের মাধ্যমে ইস্যু হওয়া উত্তরাধিকার সনদকে সাকসেশন সার্টিফিকেট বলা হয়। মিউটেশন বা নামজারি কপি। জমির মালিকানা পরিবর্তনের রেকর্ড হিসেবে সহকারী কমিশনার ভূমি অফিসে মিউটেশন বা নাম জারি করতে হয়। 2 জরিপের মধ্যবর্তী সময় জমির মালিকানা পরিবর্তন হলে নামজারি দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আদালতের রায় ও ডিক্রি। ভূমি সংক্রান্ত কোনো বিরোধ আদালতের মাধ্যমে নিষ্পত্তি হলে সংশ্লিষ্ট রায় বা ডিক্রি চূড়ান্ত দলিল হিসেবে বিবেচিত হয়। জমির মালিকানা নির্ধারণে এটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণপত্র। মৌজা ম্যাপ ও বাস্তব খণ্ডচিত্র। মৌজা ম্যাপ হল ভূমির বিভিন্ন খণ্ডচিত্রের ভিজুয়াল উপস্থাপন। জেলা প্রশাসকের কার্যালয়ে এসব ম্যাপ সংরক্ষিত থাকে এবং নির্ধারিত ফি দিয়ে সংগ্রহ করা যায়। এটি জমির সীমানা ও অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। জমির দখল ও ব্যবহার। জমির দখল প্রমাণের জন্য আলাদা কোনো সরকারি দলিল না থাকলেও দাখিলা বা খাজনার রসিদই দখলের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। তবে জোরপূর্বক দখল নয়, বরং বৈধ মালিকানার ভিত্তিতে জমি ব্যবহার করাকেই আইন স্বীকৃতি দেয়। বর্তমান ভূমি আইনের বাস্তবতায় নিজের জমির দখল, মালিকানা ও ব্যবহার নিশ্চিত করতে হলে এসব গুরুত্বপূর্ণ কাগজপত্র সংগ্রহ ও সংরক্ষণ অপরিহার্য। সচেতনতার অভাবে শুধু জমি নয়, প্রজন্মের পরিশ্রমের অর্জনও হারিয়ে যেতে পারে। তাই ভবিষ্যতে ভূমি সংক্রান্ত বিরোধ ও মামলার ঝুঁকি কমাতে এখনই প্রয়োজনীয় দলিলপত্র সঠিকভাবে প্রস্তুত ও সংরক্ষণ করা জরুরি।